প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রীর। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়। ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী। প্রায় 6 দশক পর বিশ্বমঞ্চে সিরিয়ার প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের প্রতি সমর্থন সারার দ্বিরাষ্ট্র বাস্তবায়নের আহ্বান স্পেনের রাজার। নিরাপত্তা পরিষদ সংস্কার দাবি জাপানের। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইলাদ শহরে হাউথি ড্রোন হামলা, আহত অন্তত 20। পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেল আবিবের। গাজায় একদিনে নিহত 85। কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না ইরান, জানালেন মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমা নিষেধাজ্ঞার আগেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মস্কো তেহরান চুক্তি। বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার দাবিতে রাজপথে হাজারো মানুষ। বিজেপি কার্যালয়ে আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। নিহত 4, আহত অর্ধশত। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ইউনূস শাহবাজ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই শীর্ষ নেতা। আর ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্টে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক বুধবার সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সভাকক্ষে দুই নেতার মধ্যে এই বৈঠক হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সম্প্রতি পাকিস্তানে বন্যায় নিহতদের জন্য শোক জানান প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ শরীফ। শাহবাজ শরীফের তরফ মানে উনিও বরঞ্চ চিফ অ্যাডভাইজারকে ইনভাইট করেছেন যে পাকিস্তানকে ভিজিট করার। অত্যন্ত ফ্রুটফুল মিটিং এবং আমাদের যে পারস্পরিক যে আমাদের যে সম্পর্ক এটাকে নতুন মাত্রায় নতুন উচ্চতায় উত্তরণের আমরা বলবো যে উত্তরণ হয়েছে এই মিটিং গুলোর ফলে। এর আগে সকালে প্রধান উপদেষ্টা দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকের কো হোস্ট দেশটির সরকার প্রধান এ সময় সম্পর্ক আরো জোরদারের কথা বলেন। এর পরপরই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির সাথে যেটা সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ হয়েছে এবং ইতালিয়ান প্রাইম মিনিস্টার কে যখন প্রফেসর ইউনূস বলেছেন যে ট্রেডের সম্পর্ক তার সাথে আরো বাড়ানোর জন্য, তখন উনি নিজের থেকেই প্রস্তাব দিয়েছেন ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম করার জন্য। এছাড়াও দিনের শেষ ভাগে কসোভোর প্রেসিডেন্টের সাথেও বৈঠক করেছেন প্রফেসর ইউনূস। জাতিসংঘ সফরে এসে তৃতীয় দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন 10টিরও বেশি কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে তৃতীয় দিন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে আসার পর, এবং তৃতীয় দিনে তার কিন্তু কর্মসূচিগুলো অনেকগুলো কর্মসূচি ছিল। তিনি প্রায় 11টি কর্মসূচিতে আজকে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন, যেখানে বৈশ্বিক অর্থনীতি, উন্নয়ন, নানান ইস্যুতে, টেকসই উন্নয়ন সহ নানান ইস্যুতে তিনি জাতিসংঘের যে সাইডলাইনের বৈঠক এবং উচ্চ পর্যায়ের বৈঠক সেসব বৈঠকে তিনি অংশগ্রহণ করেছেন। এবং সেখানে তিনি বাংলাদেশের যে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়ার কথাও কিন্তু তিনি বলেছেন বিশ্ব দরবারে। তো আমরা এখন তার যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মসূচি সেসব নিয়ে আমরা কথা বলবো। আমরা অতিথি হিসেবে পেয়েছি হিউম্যান কনসার্ন ইউএস এর কর্ণধার সিইও মাসুম মাহবুব, যিনি
বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে নিয়ে তার প্রতিষ্ঠান কাজ করে এবং সেই সঙ্গে গাজায় ফিলিস্তিনিদের উপরে যে আগ্রাসন হচ্ছে ইসরায়েলি বাহিনীর এবং সেই গাজায় ফিলিস্তিনিদেরকেও সহায়তা দিচ্ছে এই প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানের কর্ণধার একজন বাংলাদেশি হিউম্যান কনসার্নের সিইও মাসুম মাহবুব একটু কাছাকাছি আসবেন এবং আপনি যদি বলেন যে এইবারের জাতিসংঘের অধিবেশনে প্যালেস্টাইন ইস্যু কিন্তু একটি বড় ইস্যু হিসেবে আছে এবং খুব উত্তাপ ছড়াচ্ছে। ইতিমধ্যে যে জাতিসংঘের 5টি সদস্য রাষ্ট্র সেই ভেটো দেওয়ার যে রাষ্ট্র, সেখানে 4টি রাষ্ট্রই কিন্তু প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ফেলেছে। এই ইস্যুটি এবার জাতিসংঘে কি ফলটা পাবে, কোন দিকে যাচ্ছে জাতিসংঘের প্যালেস্টাইন ইস্যু, যদি আপনি একটু বলেন। ধন্যবাদ সাকি আপনাকে। আসলে প্যালেস্টাইন ইস্যুটা তো আপনি জানেন যে এই মুহূর্তে সবচেয়ে বার্নিং ইস্যু পৃথিবীতে, এবং যে রিসেন্টলি যে রাষ্ট্রগুলো স্বীকৃতি দিল এটা কিন্তু সব প্রভাবশালী রাষ্ট্রগুলো স্বীকৃতি দিয়েছে, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যেটা মনে করি যে সবগুলো রাষ্ট্র মিলে যেভাবে চাপ সৃষ্টি করছিল ইসরায়েলের প্রতি এবং যারা ইসরায়েলকে সমর্থন করছে যুক্তরাষ্ট্রের প্রতি, তো আমার ধারণা এই চাপটা আরও বাড়বে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এতগুলো প্রভাবশালী রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র হিসেবে, এবং ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে এগিয়ে যাওয়ার পথে আর এক ধাপ সামনে এগিয়ে গেল বলে আমি মনে করি। এর পাশাপাশি বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু একটি কিন্তু বড় ইস্যু বাংলাদেশের জন্য। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান তিনি আজকে জাতিসংঘের অধিবেশনে বলেছেন যে 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে বাংলাদেশে। বৈশ্বিক যে সংকট, সেই সংকটের মধ্যেও এইবারের একটি 30 তারিখে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি বড় সাইডলাইন মিটিং আছে, উচ্চ পর্যায়ের সভা আছে। সেখানে বাংলাদেশ আসলে কি প্রত্যাশা করছে বলে আপনার মনে হয়? আমি যতটুকু মনে করি যে আপনার রিসেন্টলি গত কিছুদিন ধরে উন্নয়ন সহযোগীদের সহায়তা ব্যাপকভাবে কমে গেছে, এবং 2025-এর যে মিনিমাম যে অর্থ সহায়তা দরকার ছিল তার মাত্র 25%-এর মতো সহায়তা পেয়েছে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে। তো বাংলাদেশ সরকারের প্রতি দিন দিন প্রচণ্ড রকম চাপ সৃষ্টি হচ্ছে এই রোহিঙ্গা ইস্যুটা নিয়ে। তো এই যে সাইড ইভেন্ট যেগুলো হচ্ছে রোহিঙ্গা নিয়ে, তারপর প্রফেসর ইউনূস যে অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রগুলোর সাথে যে দ্বিপাক্ষিক যে মিটিংগুলো করেছেন, যেখানে উনি বারবার কিন্তু রোহিঙ্গা ইস্যুটাকে সামনে নিয়ে এসেছেন। তো আমার ধারণা 30 তারিখে আমরা যে মিটিংটাতে আমরা অংশগ্রহণ করবো এবং আমরা আলোচনা করবো, সরকার প্রত্যাশা করে এই উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও সহায়তা পাওয়া, কারণ ভবিষ্যতে রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছে, আরও রোহিঙ্গা নতুন রোহিঙ্গা এসছে। তো এটা একটা ক্রমান্বয়ে ব্যাপক চাপ সৃষ্টি করছে রাষ্ট্র বাংলাদেশের উপর। তো অবশ্যই আমি আশা করি যে বাংলাদেশ সরকারও চাইছে যে উন্নয়ন সহযোগীরা আরও হাত বাড়িয়ে দিক তাদের সহায়তা এবং এই সমস্যাটার একটা আসল সমাধান। জি, আপনাকে ধন্যবাদ মাসুম বাবু। আপনি শুনছিলেন যে জাতিসংঘের অধিবেশন যে বিতর্ক পর্ব, সেই বিতর্ক পর্ব চলছে এবং যে আগামীতে 26 তারিখ অর্থাৎ 26 সেপ্টেম্বর, সেই 26 সেপ্টেম্বরের বিতর্ক পর্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের যে আগামী নির্বাচন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে এবং নির্বাচন সম্পর্কে বিশ্ববাসীকে বিশ্ব দরবারে তিনি জানাবেন তার বক্তব্যের মধ্য দিয়ে, তার ভাষণের মধ্য দিয়ে। এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 3য় দিনের কর্মসূচির আজকের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে। প্রায় 6 দশক পর বিশ্ব নেতাদের সামনে দেয়া ভাষণে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করলেন সিরিয়ার প্রেসিডেন্ট। জাতিসংঘ অধিবেশনে আহমেদ আল শারা আহ্বান জানান দ্রুত সংঘাত বন্ধ করে 2 রাষ্ট্র বাস্তবায়নের। সিরিয়ার পরিবর্তনশীল সময়ের সুযোগ নিয়ে ইসরায়েল নতুন করে সংঘাত সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেন শারা। এদিকে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন স্পেনের রাজা ফেলিপে। নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রায় 6 দশক পর বিশ্বমঞ্চে সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের মধ্য দিয়ে ইতিহাস রচনা করেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তার বক্তব্যে উঠে আসে সিরিয়ার গৃহযুদ্ধ, ইসরায়েলের সঙ্গে বিরোধ, দেশ পুনর্গঠন পরিকল্পনা।
গাজা যুদ্ধ ইস্যু নিয়েও কথা বলেন আহমেদ আল সারা। অবরুদ্ধ উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সিরিয়ার সমর্থনের কথা জানিয়ে আহ্বান জানান দ্রুত সংঘাত বন্ধের। সিরিয়া যে কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে গেছে তা কেউ কখনো অনুভব না করুক এই কামনা করি। আমরা সেই অনেক দেশের মধ্যে এক যারা যুদ্ধ ও ধ্বংসের যন্ত্রণার সঙ্গে পরিচিত। এজন্য আমরা গাজার মানুষের পাশে দাঁড়াই, অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাই। সিরিয়া ইসরায়েল বিরোধের প্রসঙ্গ টেনে সারা বলেন তার সরকার 1974 সালে তেল আবিবের সঙ্গে শান্তি ও সীমানা ইস্যুতে হওয়া চুক্তি মানতে প্রতিশ্রুতিবদ্ধ। সিরিয়ার পরিবর্তনশীল সময়ের সুযোগ নিয়ে ইসরায়েল নতুন করে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে, যা এই অঞ্চলকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন সারা। জাতিসংঘ সাধারণ সভায় গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান স্পেনের রাজা ফেলিপে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল ও আশ্রয় কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন এগুলো মানবিক বিবেকের বিরুদ্ধে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে লজ্জিত করে। তিনি দ্রুত দুই রাষ্ট্র সমাধান, ন্যায্য ও স্থায়ী আঞ্চলিক শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীলতার উপর গুরুত্ব দেন। জাতিসংঘ সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তিনি বলেন স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে নিরাপত্তা পরিষদ কার্যকরভাবে কাজ করতে পারছে না। ইশিবা বলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি, নতুন স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা 15 বছর স্থগিত রাখা এবং পরিষদকে আরও প্রতিনিধিত্বশীল করা জরুরি। জাপানের প্রধানমন্ত্রী অভিযোগ করে আরো বলেন ইসরায়েলের একপাক্ষিক পদক্ষেপ দুই রাষ্ট্র সমাধানের পথ বন্ধ করছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। গাজায় সহিংসতার অবসান এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক শুরুর দিনেই এই বিক্ষোভ করেন তারা। 5টি ইউরোপীয় দেশ সহ কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও বিক্ষোভকারীরা বলেন বাস্তব পদক্ষেপ ছাড়া এই স্বীকৃতি অর্থহীন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলে সামরিক সহায়তা অব্যাহত রাখার অভিযোগ তোলেন। প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণকারীরা গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক ভূমিকার দাবি জানান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজা পরিস্থিতি নিয়ে বিশ্ব নেতাদের উদ্বেগের মধ্যেও অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। দখলদার বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছেন আরও 85 জন ফিলিস্তিনি। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন 50 জন। গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের এলাত শহরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী। এতে 20 ইসরায়েলি আহত হয়েছেন। এদিকে আরব নেতাদের সঙ্গে বৈঠকে 21 ধারা বিশিষ্ট যুদ্ধবিরতির পরিকল্পনা তুলে ধরেছে ট্রাম্প প্রশাসন, যেখানে বন্দীদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি ও ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো শর্ত রয়েছে বলে জানা গেছে। গাজা ইস্যুতে অনেক বড় বড় সম্মেলনের আয়োজন করা হলেও এমন হাজারো ফিলিস্তিনি মায়ের অশ্রুর বিচার যেন কেউই করতে পারছে না। গাজাবাসীর চোখে মুখে এখন জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তার ছাপ। এক টুকরো রুটির জন্য প্রাণ দিতেও প্রস্তুত ক্ষুধার্ত গাজাবাসী। গেল বুধবারও জাতিসংঘের অধিবেশনের বিশ্ব নেতাদের গাজা ইস্যুতে দেয়া হুঁশিয়ারির কোনো তোয়াক্কা না করেই উপত্যকাটির শরণার্থী শিবির সহ একাধিক সুউচ্চ ভবনে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। গাজার কেন্দ্রের আরও গভীরে প্রবেশ করেছে দখলদাররা। শুধু গাজা নগরী নয়, পুরো উপত্যকা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলের সামরিক অভিযান। পানি নেই, খাবার নেই, আমাদের সন্তানরা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। কেউ আমাদের নিয়ে চিন্তা করে না, না কোনো দেশ, না কোনো বিশ্ব নেতা। আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রশাসন গাজায় যুদ্ধবিরতির একটি পরিকল্পনা তুলে ধরেছে বলে জানিয়েছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। এতে বন্দীদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি ও গাজায় হামাসবিহীন প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি ধাপে ধাপে ইসরায়েলের সেনা প্রত্যাহার সহ মোট 21টি প্রস্তাব রয়েছে। আরব নেতারা প্রস্তাবের বেশিরভাগ ধারা সমর্থন করলেও যোগ করেছেন কিছু শর্ত। এর মধ্যে আছে পশ্চিম তীর দখল না করা, জেরুজালেমে বর্তমান অবস্থা বজায় রাখা, দ্রুত হামলা বন্ধ করা এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর মতো শর্ত। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় তেল আবিবের বিমানবন্দরে বিক্ষোভের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে জড়ো হয়ে গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানান শত শত বিক্ষোভকারী। সংঘাত দীর্ঘায়িত করার জন্য নেতানিয়াহুকে দায়ী করেন তারা।
এদিকে ইয়েমেনে হাউতি বিদ্রোহীরা গাজায় গণহত্যার প্রতিবাদ স্বরূপ ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এলাত শহরে 2টি ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে একটিও ভূপাতিত করতে পারেনি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। হাউতির মুখপাত্র তেল আবিবকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি বলেন, ধ্বংসাত্মক অস্ত্রনীতি অনুসরণ করবে না তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পরও জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রয়েছে বলেও দাবি করেন পেজেশকিয়ান। এদিকে জাতিসংঘের সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের গুঞ্জনের মধ্যেই পরমাণু ইস্যুতে রাশিয়া ইরান চুক্তি হয়েছে। ইরানকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি না দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কড়া সতর্কবার্তার একদিন পরই জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানান, তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি, এ ধরনের অস্ত্র তৈরি করছে না এবং ভবিষ্যতেও করবে না। এটি ইরানের ধর্মীয় নীতি এবং সর্বোচ্চ নেতার সিদ্ধান্ত বলেও জানান পেজেশকিয়ান। আমি এই অধিবেশনে আবারও ঘোষণা করছি যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, করছে না এবং ভবিষ্যতে করবে না। আমরা পারমাণবিক অস্ত্রের পিছনে নেই এবং এটি আমাদের নৈতিক বিশ্বাস এবং নেতার ধর্মীয় নির্দেশের বিষয়। ফলে আমরা কখনো প্রচণ্ড ধ্বংসাত্মক অস্ত্রনীতি অনুসরণ করব না। গত জুন মাসের 12 দিনের সংঘাতের প্রসঙ্গ তুলে পেজেশকিয়ান বলেন, ইরানের সাহসী জনগণ আগ্রাসীদের ভয়ঙ্কর পরিকল্পনা উন্মোচন করে ভেঙে দিয়েছে। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মানসিক ও মিডিয়ার যুদ্ধ, বিভাজনের প্রচেষ্টা সত্ত্বেও জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রয়েছে বলে দাবি করেন তিনি। ইরানের জ্বালানি মন্ত্রী বলেন, জাতিসংঘ নিষেধাজ্ঞা ফেরত এলেও চীনের সঙ্গে তেলের রপ্তানি অব্যাহত থাকবে। তিনি বলেন, আগের মার্কিন নিষেধাজ্ঞা এরই মধ্যে তেলের বাজারে প্রভাব ফেলেছে। নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে তেহরান প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে রাশিয়া ও ইরানের মধ্যে পারমাণবিক শক্তি বাড়ানোর নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোসাটম ও ইরানের শীর্ষ পারমাণবিক কর্মকর্তারা মস্কোয় এই চুক্তিতে সই করেন। পরিকল্পনা অনুযায়ী 2040 সালের মধ্যে ইরানে 8টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এতে তেহরান 20 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য স্থির করেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের আকাশ প্রতিরক্ষায় নতুন সংযোজন রাশিয়ার মিগ-29 যুদ্ধবিমান। প্রথম দফায় বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান তেহরানে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পূরণেই এই পদক্ষেপ নিয়েছে ইরান। এই সরবরাহ আঞ্চলিক শক্তির সমীকরণ কতটা পাল্টে দেবে সেই প্রশ্ন উঠছে। ইসরায়েল ইরানের সংঘাতে ক্ষতির মুখে পড়ে তেহরানের F-14, F-5 এমনকি রুশ S-300 প্রতিরক্ষা ব্যবস্থা। সেই ঘাটতি পূরণে উদ্যোগ নিয়েছে দেশটি। একই সঙ্গে বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান। এরই ধারাবাহিকতায় রাশিয়ার মিগ-29S যুদ্ধবিমান তেহরানে পৌঁছেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন যুদ্ধবিমানগুলো বর্তমানে সিরাজ ঘাঁটিতে অবস্থান করছে বলে জানান তিনি। মিগ-21Sকে স্বল্পমেয়াদী সমাধান হিসেবে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, তেহরান আরও বিমান পাওয়ার অপেক্ষায় রয়েছে। ইরানের দাবি, শিগগিরই এ বহরে যোগ দেবে রুশ সুখোই Su-35 ও S-400 প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি থাকছে চীনের HQ-9 ক্ষেপণাস্ত্র। সামরিক বিশ্লেষকদের দাবি, অস্ত্র সরবরাহের পেছনে মস্কোর রাজনৈতিক হিসাবও স্পষ্ট। ইউক্রেন যুদ্ধ আর নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া জোট গড়ছে তেহরানের সঙ্গে। আর ইরানের তেল কিনে নেওয়া চীন আপাতত নীরব থেকেও মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণের দিকে সতর্ক দৃষ্টি রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, রুশ যুদ্ধবিমান হাতে পাওয়া ইরানের জন্য তাৎপর্যপূর্ণ হলেও আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলাবে কিনা তার উত্তর মিলবে Su-35 আর উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার বাস্তব মোতায়েনেই। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দরে ইউক্রেনের হামলায় নিহত 2, শহরে জরুরি অবস্থা জারি। রুশ আক্রমণ ঠেকাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জেলেনস্কির। মস্কোতে ন্যাটোর সতর্কবার্তা। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে আবার উত্তাল ভারতের লাদাখ।
বুধবার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হন আরও অন্তত 50 জন। এ সময় বিজেপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর আগুন দেন বিক্ষুব্ধরা। পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি গাড়িতেও আগুন দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। বুধবার রণক্ষেত্রে পরিণত হয় ভারতের লাদাখ। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে লাদাখের লেহ শহরে রাস্তায় নামেন শত শত বিক্ষোভকারী। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নিহত হন, আহত হন আরও অনেকে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ শহরে বিক্ষোভকারীদের সমাবেশ হঠাৎ সহিংসতায় রূপ নেয়। এ সময় বিজেপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর আগুন দেন বিক্ষুব্ধরা। পুলিশ ভ্যান সহ বেশ কয়েকটি গাড়িতেও অগ্নিসংযোগ করেন তারা। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এর আগে দাবি আদায়ে আমরণ অনশনে বসেন আন্দোলনকারীরা। এ সময় 2 জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। 2019 সালে 370 ধারা বাতিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল পাশের মাধ্যমে জম্মু কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। আগামী 6 অক্টোবর আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের। নাসরিন রুমি, সময় সংবাদ। নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জাতিসংঘে দেয়া ভাষণে তিনি বলেন, পুতিনের আগ্রাসন ঠেকানো না হলে মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। এদিকে ন্যাটোভুক্ত দেশের আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোটটি। পশ্চিমা সামরিক জোটের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। হামলার পর শহরে জরুরি অবস্থা জারি করা হয়। ন্যাটোভুক্ত কয়েকটি দেশের আকাশসীমায় ড্রোন ও বিমান অনুপ্রবেশের ঘটনায় রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোটটি। ন্যাটো জানায়, সদস্য রাষ্ট্রের আক্রমণের ক্ষেত্রে প্রয়োজনে সামরিক ও অসামরিক সব ব্যবস্থা গ্রহণ করা হবে। রাশিয়া ন্যাটো সাম্প্রতিক উত্তেজনার জেরে গোটল্যান্ড দ্বীপ ঘিরে প্রতিরক্ষা জোরদারে মহড়া চালিয়েছে সুইডেন ও পোল্যান্ড। দ্বীপটিকে বাল্টিক সাগরের নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এদিকে জাতিসংঘে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়াকে থামানো না গেলে মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। তিনি ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অস্ত্র প্রযুক্তির দ্রুত প্রসারের ঝুঁকি উল্লেখ করে বলেন, এখনই রাশিয়াকে ঠেকানো ভবিষ্যতের তুলনায় অনেক সস্তা সমাধান। জেলেনস্কির দাবি, পুতিন ইউক্রেন সীমান্ত ছাড়িয়ে যুদ্ধকে ইউরোপ জুড়ে ছড়িয়ে দিতে চাইছেন, যা এরই মধ্যে ন্যাটোর কয়েকটি সদস্য দেশের আকাশ সীমায় রুশ ড্রোন প্রবেশে স্পষ্ট হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। লন্ডনের মেয়র সাদিক খান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ব্রিটেনের আইন প্রণেতারা। এদিকে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সাদিক খান বলেছেন, ট্রাম্প প্রমাণ করেছেন তিনি একজন বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী। লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ডোনাল্ড ট্রাম্প বারবার এমন আচরণ করেছেন যাতে প্রমাণ হয় তিনি একজন বর্ণবাদী, নারী বিদ্বেষী ও ইসলাম বিদ্বেষী। I think President Trump has shown he is racist, he is sexist, he is misogynistic and he is Islamophobic. বুধবার এক প্রশ্নের জবাবে সাদিক খান বলেন, তিনি কৃতজ্ঞ যে রেকর্ড সংখ্যক যুক্তরাষ্ট্রের নাগরিক লন্ডনে আসছেন। সংস্কৃতি, বিদেশি বিনিয়োগ, খেলাধুলা ও মানুষের সম্ভাবনা অর্জনের ক্ষেত্রে লন্ডন বিশ্বের 1 নম্বর শহর। এই শহর নিয়ে তিনি গর্বিত। এর আগের দিন জাতিসংঘে দেওয়া ভাষণে সাদিক খানকে কটাক্ষ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ভাষণে লন্ডনের মেয়রের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, সাদিক খান একজন ভয়ঙ্কর মানুষ। সেই সময় তিনি দাবি করেন লন্ডন শহর শরিয়া আইন চালু করতে যাচ্ছে, অথচ সেটা ভিন্ন দেশ। ট্রাম্প আরও বলেন, ইউরোপের অভিবাসন নীতি ও আত্মঘাতী পরিকল্পনা পশ্চিম ইউরোপের পতন ডেকে আনতে পারে। এভাবে চলতে পারে না। এদিকে টানা তৃতীয়বার নির্বাচিত হওয়া লন্ডনের এই মেয়র সম্পর্কে ট্রাম্পের দেয়া বক্তব্যের জেরে ক্ষোভ সৃষ্টি হয় ব্রিটিশ আইন প্রণেতাদের মধ্যে। একই সাথে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেন তারা। তবে এবারই প্রথম নয়, এর আগেও বহুবার সাদিক খানকে আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শেখ সাদি মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসী বন্দী শিবিরে বন্দুক হামলায় একজন নিহত, 2 জন গুলিবিদ্ধ, অস্ত্রধারীর আত্মহত্যা। কারণ জানতে তদন্তে FBI। মিয়ানমারের আসন্ন নির্বাচনে সামরিক জান্তা ঘনিষ্ঠ দল USDP এর প্রার্থীর সংখ্যা অন্য সব প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে গেছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইসি বলছে 4900 নিবন্ধিত প্রার্থীর মধ্যে 1000-এর বেশি প্রার্থী দাঁড় করিয়েছে দলটি। এরই মধ্যে নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সামরিক জান্তা। নতুন কঠোর আইন অনুযায়ী 3 থেকে 7 বছরের কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে অভিযুক্তদের। নির্বাহী আদেশে USAIDর বৈশ্বিক কর্মসূচির 80% বাতিল করা হয়। কেটে দেয়া হয় মিয়ানমারের জন্য বরাদ্দ $1.1 বিলিয়ন সহায়তাও। এতে থেমে যায় টিকাদান, HIV, যক্ষ্মা চিকিৎসা, ম্যালেরিয়া প্রতিরোধ ও অপুষ্টি মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি। হিউম্যান রাইটস মিয়ানমারের নতুন রিপোর্ট বলছে, মার্কিন প্রশাসনের বৈশ্বিক সহায়তা কাটছাটে 2030 সালের মধ্যে দেশটিতে অতিরিক্ত মৃত্যু হতে পারে প্রায় 2 লাখ মানুষের। এর মধ্যে প্রাণ হারাতে পারে অন্তত 21,000 শিশু। এরই মধ্যে আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টার অভিযোগে চলতি সপ্তাহে মিয়ানমারের লইকাও শহর থেকে 5 জন এবং ইয়াঙ্গুন থেকে 4 জনকে গ্রেফতার করেছে জান্তা বাহিনী। তারা জানায়, বিক্ষোভ আয়োজনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনের বিরুদ্ধে নেতিবাচক বার্তা ছড়িয়েছেন গ্রেফতারকৃতরা। জান্তা প্রণীত নতুন কঠোর আইন অনুযায়ী এদের 3 থেকে 7 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা মৃত্যুদণ্ড হতে পারে। গত মাসে শান অঙ্গরাজ্যের এক যুবককে একই আইনে 7 বছরের সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছিল। এদিকে দেশটির ভুয়া নির্বাচনে জান্তার ঘনিষ্ঠ দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রার্থীর সংখ্যা অন্য সব প্রতিদ্বন্দ্বী দলকে ছাপিয়ে গেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। নির্বাচন কমিশন বলছে, ডিসেম্বর-জানুয়ারির ভোটে 57টি দল ও স্বতন্ত্র মিলিয়ে নিবন্ধন করেছে প্রায় 4900 প্রার্থী। এর মধ্যে একাই 1000-এর বেশি প্রার্থী দাঁড় করিয়েছে USDP। বিরোধীরা বলছেন, এই নির্বাচনী খেলা আসলে সামরিক শাসন দীর্ঘায়িত করার কৌশল মাত্র। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার টেক্সাস অঙ্গরাজ্যে মার্কিন অভিবাসী ও শুল্ক প্রয়োগ সংস্থা ICE এর বন্দী শিবিরে বন্দুক হামলা চালানো হয়। এতে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হন 2 জন। পরে হামলাকারীও আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। এদিকে অস্ত্রধারী ICE বিরোধী বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন FBI প্রধান। স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে মার্কিন অভিবাসী ও শুল্ক প্রয়োগ সংস্থা ICE এর একটি বন্দি শিবিরে বন্দুক হামলার ঘটনা ঘটে। পাশের একটি ভবন থেকে বন্দি শিবির লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। এতে হতাহত হন কয়েকজন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে। বন্দুক হামলার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করেন তারা। জোরদার করা হয় গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা। ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করতে আমরা বদ্ধপরিকর। সরকারের সব সংস্থা সম্পূর্ণভাবে তদন্ত কার্যক্রমে যুক্ত থাকবে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কোনো ভিকটিমের পরিচয় প্রকাশ করতে পারছি না। এদিকে হামলাকারী ICE বিরোধী বলে প্রাথমিকভাবে ধারণা করছেন FBI প্রধান ক্যাশ প্যাটেল। সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অ্যান্টি-ICE লেখা গুলির খোসার ছবিও প্রকাশ করেন তিনি। বারবার এ ধরনের সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন অভিবাসী ও শুল্ক প্রয়োগ সংস্থা ICE এর কর্মীরা। এ সময় এ ধরনের ঘটনা বন্ধে জরুরিভাবে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তারা। এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটায় আমাকে কথা বলতে হচ্ছে। এ ধরনের সংঘাতপূর্ণ মানসিকতা কোনোভাবেই কাম্য নয়। মানুষ ইন্টারনেট দেখে বিভ্রান্ত হয়ে ICE-র কর্মীদের ওপর সহিংসতা চালাচ্ছে, যা এখনই বন্ধ হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করছে ICE। বৈধ নথিপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করা অভিবাসীদের আটক ও বহিষ্কার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে স্বাধীন মত প্রকাশকে দেশবিরোধী হুমকি হিসেবে দেখার বিষয়টি সমালোচনা করেছেন জিমি কিমেল। স্থানীয় সময় মঙ্গলবার জনপ্রিয় লেট নাইট শো জিমি কিমেল লাইভে ফিরে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। বলেন, ডানপন্থী চার্লি কার্ক হত্যা ইস্যুকে হালকাভাবে দেখানো তার উদ্দেশ্য ছিল না। এ সময় ট্রাম্প প্রশাসনের পাশাপাশি ডিজনি কর্তৃপক্ষেরও সমালোচনা করেন জিমি। এদিকে জালিয়াতি প্রতিষ্ঠান আখ্যা দিয়ে ABC টেলিভিশন জিমি কিমেলকে আবার ফিরিয়ে এনেছে তা বিশ্বাস করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে চার্লি কার্কের মৃত্যুকে কেন্দ্র করে কৌতুক করার পর সাময়িকভাবে স্থগিত করা হয় জিমিকে।
দেখছেন আন্তর্জাতিক সময়। ভয়াবহ দাবানলে পড়ছে সিরিয়ার লাতাকিয়ার বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। দুর্গম পাহাড়ি এলাকা, প্রবল বাতাস আর পুঁতে রাখা মাইনের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইউরোপের দেশ গ্রিসেও দাবানলে পড়ছে বাড়িঘর ও বনাঞ্চল। বিদ্যুৎ গ্রিডে ভয়াবহ আগুনের স্ফুলিঙ্গ থেকে ছড়িয়েছে দাবানল। সবুজে ঘেরা বনাঞ্চলের চারদিকে ধোঁয়ার কুণ্ডলী। ভয়াবহ দাবানলে পড়ছে সিরিয়ার লাতাকিয়া। বেশ কয়েকদিন ধরে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। তবে পাহাড়ি এলাকায় দমকা হাওয়া আর চারপাশে ছড়িয়ে থাকা মাইনের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। গ্রিসের এথেন্সে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের উৎস খুঁজে পেয়েছে তদন্তকারী দল। দমকা হাওয়ায় ঝুলন্ত তার থেকে ঝরে পড়া স্ফুলিঙ্গ মুহূর্তেই শুকনো ঘাসে আগুন ধরিয়ে দেয়। বাসিন্দাদের মতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাহাড়ে, পুড়ে যায় নতুন বাড়িঘরও। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে এবছর গ্রিসে 41টি বড় দাবানলের মধ্যে 15টির উৎস ছিল বিদ্যুৎ নেটওয়ার্ক। এতে দগ্ধ হয়েছে প্রায় 51,000 একর জমি। এছাড়া দেশটির ঋণ সংকটে বিদ্যুৎ খাতে বিনিয়োগ কমায় এই নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করছে বিরোধীরা। তবে সরকার বলছে 2019 সালের পর থেকে বিনিয়োগ বাড়িয়ে বছরে 71.2 কোটি ইউরোতে উন্নীত করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থার দাবি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, তার মাটির নিচে নেয়া আর আশপাশ পরিষ্কারের কাজ চলছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে মৃতের সংখ্যা বেড়ে 17 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন কয়েকজন। রাগাসার আঘাতে লন্ডভন্ড চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে চলছে উদ্ধার অভিযান। রাস্তা থেকে গাছ সরানোর কাজ করছে কর্মীরা। সুপার টাইফুন রাগাসার আঘাতে লন্ডভন্ড চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশ। শেনঝেনে ঝড়ের আঘাতে উপড়ে গেছে গাছ, বন্ধ হয়ে গেছে বিভিন্ন সড়কের যোগাযোগ। পরিস্থিতি মোকাবিলায় বৃষ্টি আর ঝড়ো বাতাসের মধ্যেই কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। রাস্তায় পড়ে থাকা গাছ সরিয়ে সচল করার চেষ্টা করা হচ্ছে সড়ক। স্থানীয়রা জানান, সুপার টাইফুন রাগাসার ক্ষয়ক্ষতি 2018 সালের টাইফুন মাংকুরের চেয়ে তুলনামূলক কম। টাইফুন রাগাসার আঘাতে বিপর্যস্ত অবস্থা হংকংয়েরও। শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হংকংয়ে আহত হয়েছেন প্রায় 100। টাইফুন আঘাতের সময় বিমানবন্দর, স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ছিল। ঝড় অতিক্রম হওয়ায় সতর্ক সংকেত কমানো হয়েছে। ধ্বংসস্তূপ সরানো ও পুনর্গঠন কাজে ব্যস্ত হতে দেখা গেছে নগরবাসীকে। সুপার টাইফুন প্রথমে তাণ্ডব চালায় তাইওয়ানে। সেখানে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অনেকে। নিহতদের খুঁজতে মোতায়েন করা হয় উদ্ধারকারী দল। দ্বীপটির উপকূলবর্তী শহরগুলোতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি সড়ক হঠাৎ ধসে পড়েছে। তৈরি হয়েছে কয়েক মিটার বিশাল সিঙ্কহোল। এতে ব্যাহত হয়েছেন যান চলাচল। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে। এ কারণে অঞ্চলটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও 3টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে পুলিশ স্টেশন সহ নিকটবর্তী ভবন খালি করতে বলা হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালি থেকে এবছর রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গেল বছরের তুলনায় চলতি বছর অন্তত 50 কোটি ইউরো বেশি রেমিটেন্স পাঠানো হয়েছে বলে জানিয়েছে এক্সচেঞ্জ হাউসগুলো। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট। ইতালিতে বর্তমানে 2 লাখের বেশি বাংলাদেশির বসবাস, যাদের অধিকাংশই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। দেশে থাকা পরিবারের জন্য আয়ের বেশিরভাগ অংশই বাংলাদেশে পাঠিয়ে থাকেন প্রবাসীরা। সম্প্রতি মুদ্রার বিনিময় হার ঊর্ধ্বমুখী হওয়ায় রেমিটেন্সের পালে লেগেছে হাওয়া। বৈধ পথে অর্থ পাঠাতে আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশিরা। ইতালির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের প্রথম 3 মাসে বাংলাদেশে এসেছে 29 কোটি 13 লাখ ইউরো, আর 2025 সালের প্রথম 3 মাসে অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে 39 কোটি 65 লাখ ইউরো। অর্থাৎ 1 বছরের ব্যবধানে রেমিটেন্সের পরিমাণ 10 কোটির বেশি ইউরো বেড়ে দাঁড়িয়েছে।
প্রবাসী ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় চলতি বছরে কমপক্ষে 50 কোটি ইউরো বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে। এ ধারা অব্যাহত থাকলে ইতালির ইতিহাসে রেমিটেন্স প্রবাহের নতুন রেকর্ড সৃষ্টি হবে বলে মনে করছেন তারা। বাংলাদেশের বিনিময় হার বৃদ্ধির কারণে সকল প্রবাসীরা এখন বৈধভাবে টাকা পাঠাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের সকল মানি ট্রান্সফারগুলি আগের তুলনায় অনেক বৃদ্ধি পরিমাণ টাকা রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে। রেকর্ড সংখ্যক 146 টাকা ছিল, এখন এটা আশেপাশেই আছে এবং রেট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বছর শেষে আশা করি আরও বাড়বে এটা, কারণ নতুন নতুন অনেক লোক আসতেছে বাংলাদেশ থেকে, তারা কাজ করতেছে, তাদের পরিবারকে টাকা পাঠাচ্ছে। বৈধ পথে রেমিটেন্স প্রবাহী বাড়াতে 2.5% প্রণোদনা দিয়ে আসছে সরকার। ফলে হুন্ডির মাধ্যমে অবৈধ পথে টাকা পাঠানো অনেকটাই বন্ধ হয়ে গেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতে এখন রেমিটেন্সই সবচেয়ে কার্যকর উৎস হয়ে উঠেছে। সময় সংবাদ, ইতালি। ইরাকের বসরায় শতাব্দী ধরে চলে আসা মৌমাছি চাষ আজ বিপর্যয়ের মুখে। শাত আল আরব নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি আর তীব্র খরার কারণে হুমকির মুখে পড়েছে মৌমাছির জীবন ও মধু উৎপাদন। মৌচাষীদের আয় এখন অর্ধেকে নেমে এসেছে। এক সময় শাত আল আরবের 2 তীরে থাকা সজীব খেজুর বাগান এখন শুকিয়ে ভেঙে পড়েছে। আগে মৌচাষীরা সেখান থেকে সংগ্রহ করতেন উৎকৃষ্ট মানের মধু, কিন্তু এখন বিশুদ্ধ পানির অভাব ও লবণাক্ততার কারণে মৌমাছির টিকে থাকায় কঠিন হয়ে পড়েছে। ইরাকের বসরা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধ্যাপক মাহমুদ শাকের নিজেই একজন মৌচাষী। তিনি জানান, মৌমাছির টিকে থাকতে প্রতিদিন 1 থেকে 2 লিটার বিশুদ্ধ পানি প্রয়োজন, কিন্তু নদী ও খালের পানি এতটাই লবণাক্ত হয়ে গেছে যে তা মৌমাছির মৃত্যুর কারণ হচ্ছে। তীব্র গরমে এক একটি মৌচাকে প্রতিদিন 2 লিটার পর্যন্ত বিশুদ্ধ পানি দরকার, নইলে টিকে থাকা অসম্ভব। মৌমাছির জন্য বিশুদ্ধ পানি অপরিহার্য। নদীর লবণাক্ততার কারণে গাছপালা শুকিয়ে যাচ্ছে, ফুল ফল কমে গেছে, ফলে মৌচাকের পর মৌচাক ধ্বংস হয়ে যাচ্ছে। স্থানীয় কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী বর্ষায় নিবন্ধিত মৌচাষী আছেন 153 জন, যাদের কাছে প্রায় 3500 মৌচাক রয়েছে। তবে অনিবন্ধিত মিলিয়ে আরও 1000-এর বেশি মৌচাক আছে। পরিবেশের এই বিপর্যয়ে অনেকেই পুরো মৌচাষ হারিয়েছেন। ফলে গত বছরের তুলনায় এই মৌসুমে মধু উৎপাদন অর্ধেকেরও বেশি কমে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। একসময় বর্ষায় নদী তীরবর্তী এলাকায় মধু উৎপাদন ছিল বছরে প্রায় 30 টন, কিন্তু টানা যুদ্ধ, খরা আর পানির সংকটে তা কমে এখন নামতে নামতে দাঁড়িয়েছে মাত্র 6 টনে। বিশেষজ্ঞরা বলছেন, মৌমাছির এই ধ্বংস ডেকে আনছে কৃষি ও জীববৈচিত্র্যের ভয়াবহ ক্ষতি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। সৌদি আরবে জমকালো আয়োজনে উদযাপিত হলো 95তম জাতীয় দিবস। 6 দিনব্যাপী উৎসবে সামরিক শক্তির প্রদর্শনের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়া মনোমুগ্ধকর ড্রোন শো এবং আতশবাজি দেখতে ভিড় করেন বহু সৌদি নাগরিক। জাতীয় দিবসের বিশেষ আয়োজনে তুলে ধরা সৌদি আরবের ইতিহাস আর ঐতিহ্য। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে জেদ্দা, দাম্মাম থেকে মদিনা সহ 14টি শহরে সমানভাবে উৎসবের আবহ। আকাশে বিমান বাহিনীর অ্যারোবেটিক শো, সমুদ্রে নৌবাহিনীর মহড়া আর শহরের কেন্দ্রে ঐতিহ্যবাহী নৃত্যসঙ্গীতের অনুষ্ঠান উৎসবে যোগ করেছে ভিন্ন মাত্রা। সবকিছুর মধ্যেই সামরিক শক্তি, সংস্কৃতি আর আধুনিক বিনোদনের সমন্বয় রাখা হয়েছে। দেশটির 95তম জাতীয় দিবস উপলক্ষে দেখা মিলল এমন জাঁকজমকপূর্ণ আয়োজনের। জাতীয় দিবসের বিশেষ আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়েছে সৌদি আরবের বহুমাত্রিক বৈশিষ্ট্য। উদারতা, সাহস, মর্যাদা, আতিথেয়তা আর অগ্রগতির আকাঙ্ক্ষা, এই সব গুণকে একসঙ্গে সামনে আনা হয়েছে। দেশটির সাধারণ মানুষ বলছে, প্রতিপাদ্য শুধু ঐতিহ্যের প্রতিফলন নয়, বরং এটি নাগরিকদের ভবিষ্যৎ গড়ার উচ্চাভিলাষেরও প্রতীক। আমরা আনন্দ অনুভব করছি, কারণ আজ আমাদের 95তম জাতীয় দিবস। এই দিনের জন্য সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাচ্ছি। আমি এবং আমার পরিবার এখানকার আয়োজন দেখে আনন্দিত। আজ আমরা সামরিক খাত সম্পর্কে অনেক কিছু জানলাম। আমরা আশা করি সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের দেশ আরও সমৃদ্ধ হয়ে উঠবে। এদেশের সকল নাগরিক নিরাপদে থাকতে পারবে। নিজ দেশের জন্য আরও সাফল্য কামনা করছি। প্রদর্শনীর পাশাপাশি নাগরিকদের জন্য থাকবে ড্রোন শো, আলোকসজ্জা, সাংস্কৃতিক প্রদর্শনী ও ঐতিহ্যবাহী প্রদর্শনীর সমাহার। শিশু কিশোরদের জন্য আলাদা কর্মসূচি, পরিবার ভিত্তিক ভ্রমণ আয়োজন আর ঐতিহ্যবাহী বাজারকে কেন্দ্র করে তৈরি হচ্ছে উৎসবের প্রাণকেন্দ্র। ফলে জাতীয় দিবস শুধু একদিনের স্মরণ নয়, বরং সপ্তাহব্যাপী সম্মিলিত আনন্দ উৎসবে রূপ নিয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রীর। দু দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়। ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী। প্রায় 6 দশক পর বিশ্ব মঞ্চে সিরিয়ার প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের প্রতি সমর্থন সারার। দ্বিরাষ্ট্র বাস্তবায়নের আহ্বান স্পেনের রাজার। নিরাপত্তা পরিষদ সংস্কার দাবি জাপানের। এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাদ শহরে হাউথি ড্রোন হামলা, আহত অন্তত 20। পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেল আবিবের। গাজায় একদিনে নিহত 85। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী মিসবাহুল আলিফ। ধন্যবাদ ইমন আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, থাকুন সময়ের সাথে।